অস্থিতিশীল শেয়ার বাজার, কয়েকদিনের টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ। ফাটলের কারণে বঙ্গবন্ধু যমুনা সেতুর আয়ু 50 বছর কমে গেছে, আশঙ্কা বিশেষজ্ঞদের। বিক্ষোভ চলতে থাকায় চাপ পড়েছে মিশরের অর্থনীতিতে, কয়েকদিনে ফিরে গেছে 1 লক্ষ পর্যটক। আসসালামু আলাইকুম, নাইমা শারমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম শুনছিলেন, এবারই পুরো খবর। আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের শেয়ার বাজার। গত কয়েকদিনে টানা দরপতনের পর আজ ডিএসসির সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সকাল থেকে এ নিয়ে উত্তেজনা ছিল। বেলা বাড়ার সাথে সাথে দর পড়তে থাকলে একসময় তারা রাস্তায় নেমে আসেন। বেলা 12টা থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিনিয়োগকারীরা মিছিল করতে থাকেন। এ সময় শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করেন। পুলিশ, কেন্দ্রীয় ব্যাংক ও ডিএসসির সামনে অবস্থান নিলেও বিনিয়োগকারীদের বাধা দেয়নি। ডিএসসিতে দুপুর পর্যন্ত প্রায় 350 পয়েন্ট দরপতন হয়েছে এবং সব ধরনের শেয়ারের দাম কমেছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার হাসিব হাসানের সাথে। হাসিব, আচ্ছা, পরিস্থিতি এখন কেমন আর বিক্ষোভ কি এখনো চলছে? হ্যাঁ নাইমা, আপনি যেমনটি বলছিলেন যে লেনদেন শুরুর পর থেকেই আসলে দরপতন শুরু হয় এবং বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয় এবং বিক্ষোভ শুরু করে। এ সময় বিনিয়োগকারীরা শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত কয়েক জায়গায় তারা আগুন ধরিয়ে দেয় এবং নানা স্লোগান দেয়। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রী পদত্যাগ দাবি করেন। এবং আপনি জানেন যে বিএনপি যে কালকে হরতাল দিয়েছে, তার সাথেও বিনিয়োগকারীরা সমর্থন জানিয়েছে এবং শেয়ার বাজারে এই পরিস্থিতির জন্য আসলে কারা দায়ী তাদের খুঁজে বের করার কথা বলছেন। এবং বিনিয়োগকারীরা, অনেক বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়েছেন, কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে পুলিশ সকাল থেকে উপস্থিত ছিল এবং বিনিয়োগকারীরা পুলিশের সামনে বিক্ষোভ করছে, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এবং বিনিয়োগকারীরা বলছে যে আসলে তাদের কি হবে, তারা কি শেয়ার বাজার থেকে চলে যাবেন বা শেয়ার বাজারের কি হবে সেই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, তাহলে তাদের যে পুঁজিটুকু আছে সেটুকু হারিয়ে ফেলবেন। তো এখনো শেয়ার বাজারের সামনে বিক্ষোভ চলছে, বিশেষ করে ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ চলছে এবং শেয়ার বাজারের এখনো দরপতন অব্যাহত আছে। এই মুহূর্তে প্রায় 240টির বেশি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 8টি কোম্পানির এবং সূচকের পতন অব্যাহত আছে। হাসিব, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম হাসিব হাসানের সাথে। সর্বশেষ বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারি শেয়ার বাজারে না এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, শেয়ার বাজার এখন সাধারণ জনগণের কাছে জুয়া খেলার জায়গায় পরিণত হয়েছে, যা বিরাট সমস্যা তৈরি করেছে। এছাড়া তিনি চান জেড ক্যাটাগরি বা দুর্বল শেয়ারগুলো যেন লেনদেনের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জেলে গণতন্ত্র রক্ষা এবং তা সমুন্নত রাখতে নির্ভীক সৈনিক হিসেবে কাজ করুক সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সেনা সদরে অনুষ্ঠিত সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারদের সম্মেলনে সভাপতির ভাষণে তিনি এই আহ্বান জানান। জনগণের কল্যাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর্মি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। দেশ ও জাতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক সৈনিক হিসেবে যে কোনো অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সেনা সদস্যদের নির্দেশ দেন শেখ হাসিনা। আর এসব নির্দেশ স্ব ফরমেশন এলাকায় গিয়ে সর্বস্তরের কর্মকর্তা ও সৈনিকদের পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি। সেনাবাহিনীর সব স্তরে চেইন অব কমান্ড মেনে চলা অবশ্য কর্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তা নিশ্চিত করার নির্দেশও দেন। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ইকোনমিক ডিপ্লোম্যাসি বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস নিয়ে এমন দেশগুলোর প্রতিনিধিকারী বিনিয়োগ গঠন এফসিবির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বর্তমানে দেশে 41 জন অনারারি কনসাল দায়িত্ব পালন করছে। নিয়োগকারী দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন তারা। তাই ফোরাম অব
কনসালস এর অগ্রযাত্রায় রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ এবং সরকারের ইতিবাচক মনোভাব সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে তুলে ধরার আহ্বান জানান কনসালরদের প্রতি। স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ মধ্যমানের দেশে পরিণত হোক, এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ভিশন 2021 ঘোষণা করেছে। এই ভিশনের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বাড়াতে হবে, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। ফাটলের কারণে বঙ্গবন্ধু যমুনা সেতুর আয়ু 50 বছর কমে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক খান মোহাম্মদ আমানত। 5 বছরেও ফাটল মেরামত না করায় তা ছড়িয়ে পড়েছে পুরো সেতু জুড়ে। এদিকে কারসাজি করে বৃষ্টিতে নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণ পণ্য পরিবহন করছে ট্রাক চালকরা, যা বৃষ্টিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ প্রতিনিধি অসীম মণ্ডলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ওজাইর ইবনে ওমর, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। 1997 সালে ব্রিজটি সরকারের কাছে বুঝিয়ে দেবার পর নির্মাণকারী কর্তৃপক্ষ জানিয়েছিল বঙ্গবন্ধু যমুনা সেতু ব্যবহার করা যাবে কমপক্ষে 100 বছর। কিন্তু 4000 কোটি টাকায় উত্তরবঙ্গের সাথে যোগাযোগ স্থাপনে তৈরি 4.8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক ও রেল সেতুটির নির্মাণের পর থেকেই এর গায়ে ফাটল দেখা দেয় বলে জানিয়েছে সেতুর অবস্থা পর্যবেক্ষণে গঠিত বুয়েটের বিশেষজ্ঞ কমিটি। এজন্য তারা ব্রিজ নির্মাণকারী হুন্দাই কনস্ট্রাকশনকে দায়ী করেছেন। কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচণ্ড খরতাপের পর বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত নেমে আসে, অথচ আকস্মিক এই তাপমাত্রা পরিবর্তনের আঘাত সহনীয় করে তৈরি করা হয়নি ব্রিজটি, ফলে ফাটছে ব্রিজের উপরে নিচে সবখানে। যেই কারণে ফাটলটা হয়েছে, এটা ব্রিজ বানানোর পর থেকেই ফাটলটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে। 50 বছর উপরে 100 বছরের কাছাকাছি আমরা পারতাম যদি এই ফাটলগুলা এই সমস্ত সমস্যার উদ্বেগ না হতো। যদি রেগুলার মেইনটেনেন্স করা হয় তাহলে এটা অনেকদিন টিকত। অর্থাৎ স্যার আমরা বলতে পারি যে আসলে 50 বছর আগে অলরেডি কমে গেছে ব্রিজটার। সেটা হয়তো বলা যায়। ট্রেন চলাচলের জন্য সেতুতে ফাটল ধরেছে এমন কথাও বলা হয়েছিল প্রথম দিকে। তবে পরে বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন ট্রেনের জন্য ফাটলের সূত্রপাত না হলেও ভারী এই যানটির কারণে ফাটলের সংখ্যা ও গভীরতা বাড়ছে। তাই ব্রিজের উপর ট্রেনের গতিবেগ 40 থেকে কমিয়ে প্রতি ঘন্টায় 16 কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। তবে ট্রেনের পণ্য পরিবহন ক্ষমতা ও গতিবেগ কমিয়ে আনা গেলেও লাগাম টেনে ধরা যায়নি ব্রিজের উপর চলাচলকারী ট্রাকগুলোর। সেতুর দুই পাশেই ট্রাকের মালামাল ওজন করার স্টেশন রয়েছে। সেখানে বেশি ওজন ধরা পড়া ট্রাকগুলোকে ওজন কমানোর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে পাশের রাস্তায়, কিন্তু সেখানে একটি বস্তাও নামানো হচ্ছে না ট্রাক থেকে। ওজন না কমিয়ে বস্তাগুলোকে ট্রাকের পেছন থেকে নিয়ে আসা হচ্ছে মাথার দিকে, আর অতিরিক্ত ওজন নিয়েই সেতু পাড়ি দিচ্ছে ট্রাকগুলো। আমাদের 800 কেজি মতন মানে লোডটা বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের আবার ঘুরিয়ে জায়গায় আসতে আসছে। মালটা কি করেন আপনারা, রেখে যান নাকি? না, ওই মালটা নিয়েই যাই আর কি, মানে ওই পিছনতে সামনে দিতে হয়। ব্রিজটা যত বেশি ওজন লিমিটের বেশি না হবে, ফাটলের পরিমাণ তত দ্রুত এটা বাড়তে থাকবে আর কি। 15 টন নিছি মাল, কিন্তু ওই 1 টন মাল সামনে দিয়ে আবার গাড়ি পার হতে হবে। এই যে মালটা সামনে নিচ্ছেন, এটা কি ওই ব্রিজে ধরা পড়বে না? এখন আর ধরা পড়বে না, এখন পার হয়ে যাবে। আগামী 1-2 মাসের মধ্যে খুব সফিস্টিকেটেড ওয়েইং ব্রিজ তৈরি করা হচ্ছে কানাডিয়ান একটা ফার্মের মাধ্যমে, এবং এর ফলে যত দ্রুত গতিতে ট্রাক যাক ধরা পড়বেই। এটা আগামী 3 মাসের মধ্যে শেষ হবে, কাজ চলছে এটা। এদিকে সেতুর ফাটল মেরামতে এ পর্যন্ত 3 বার আন্তর্জাতিক দরপত্র ডাকা হয়েছে, কিন্তু আগেরগুলো কেউই শর্ত পূরণ করতে পারেনি। এখন চলছে 4র্থবারের দরপত্র যাচাইয়ের কাজ। এবার উপযুক্ত প্রতিষ্ঠান পাওয়া গেলে 3 মাসের মধ্যে শুরু হবে সেতু মেরামতের কাজ, যা শেষ করতে লাগবে প্রায় 1 বছর। আর এই মেরামতে খরচ হবে প্রায় 300 কোটি টাকা। এসব বিষয় জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও দরপত্র যাচাই গঠিত বিশেষজ্ঞ কমিটি। ব্রিজটি চালুর মাত্র 8 বছরের মাথায় এর গায়ে যেসব সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছিল তা মেরামতের দীর্ঘসূত্রিতার কারণে একদিকে এসব ফাটলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে এসব ফাটলের গভীরতাও। আর এর কারণে ব্রিজের পণ্য পরিবহনের ক্ষমতাও গেছে কমে। এ কারণে পণ্য পরিবহনে খরচ যেমন বাড়ছে, তেমনই কমছে ব্রিজের আয়ুষ্কাল। ওজাইর ইবনে ওমর, এনটিভি নিউজ, সিরাজগঞ্জ।